ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন উত্তর আলোচনা করি এবং আজকের আমাদের ক্লাস রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে জিজ্ঞাসা করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে, যেখানে আমরা আরও অতিরিক্ত তথ্যের সাহায্যে এই প্রশ্নগুলি আলোচনা করব। তাই বলছি, যাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। একবারে ডিটেলসে আমরা এই ক্লাসগুলি আলোচনা করছি। তোমাদের এখান থেকে আগামী শিফটে পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। চলো বেশি দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থাটি 26শে জুন 2025 তারিখে তাদের 80তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে, এর মধ্যে কোন সংস্থাটি 26শে জুন তার প্রতিষ্ঠা দিবস পালন করে? সঠিক উত্তর অপশান সি, জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস। দেখো তথ্য দেখো, 26শে জুন 2025 তারিখে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস তাদের 80তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। কারণ 1945 সালের 26শে জুন জাতিসংঘের সনদ বা ইউএন চার্টার যেটি স্বাক্ষরিত করা হয়েছিল। তাহলে কবে? 1945 সালে 26শে জুন। তাই 26শে জুন এই দিনকে ইউএনওর প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন বা মানা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা যখন আলোচনা করছি জাতিসংঘ, তাই একটু জাতিসংঘের ডিটেলস দেখে নাও, যার সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, সঠিক উত্তর নিউ ইয়র্কে। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে রয়েছেন? তিনি হলেন অ্যান্টোনিও গুটেরাস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এই অ্যান্টোনিও গুটেরাস যিনি পর্তুগালের বাসিন্দা, এটিও মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ দিবস, 2025 সালে কোন তারিখে জাতীয় প্রযুক্তি দিবস অর্থাৎ ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়েছিল? এই দিবসটি পালন করা হয় অপশান বি, 11ই মে। দেখো 11ই মে 2025 সালে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়েছে। তাহলে প্রতিটা দিবসের একটা গুরুত্বপূর্ণ থিম থাকে। আগামী দিনে তোমাদের এই দিবসের থিম জিজ্ঞাসা করতে পারে, তাই থিমটি দেখে নাও। জাতীয় প্রযুক্তি দিবসের থিম রাখা হয়েছিল যন্ত্র। কি? যন্ত্র। এর ফুল ফর্মটি দেখো, যুগান্তর ফর অ্যাডভান্সিং নিউ টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাক্সেলারেশন। অবশ্য মনে রেখো, এই প্রশ্নটি পরবর্তী শিফটে রিপিট হতে পারে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 2025 সালের জানুয়ারিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর চেয়ারম্যান হিসাবে নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছিল? অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ইসরোর চেয়ারম্যান হিসাবে জানুয়ারি মাসে কাকে নিযুক্ত করা হয়? সঠিক উত্তর হলো ডক্টর ভি নারায়ণ। ডক্টর ভি নারায়ণ, যিনি বর্তমানে ইসরোর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছে। ইনি কার স্থানে এসছেন? এর আগে ছিল এস সোমনাথ। এস সোমনাথের পরে ডক্টর ভি নারায়ণ, যিনি ইসরোর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমরা ইসরো আলোচনা করছি, তার একটু ডিটেলসে দেখে নিই। ইসরো যেটি গঠন হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। তাহলে গুরুত্বপূর্ণ, 15ই আগস্ট 1969। আর এই ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কর্ণাটকের বেঙ্গালুরুতে। এবার দেখো আমরা যে অপশানগুলো রেখেছি এগুলো একটু দেখে নিই। সমীর ভি কামাত, ইনি কে? ইনি বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান রয়েছে, অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান পদে রয়েছেন সমীর ভি কামাত। তুহিনকান্ত পান্ডে, ইনি কে? সেবির চেয়ারম্যান পদে রয়েছেন তুহিনকান্ত পান্ডে। দেখো বন্ধুরা, আমরা এভাবেই ডিটেলস আলোচনা করি, তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারতের নৌবাহিনী কোন দেশের সাথে দ্বিপাক্ষিক মানবিক
সহায়তা ও দুর্যোগ ত্রাণ মহড়ায় অংশগ্রহণ করেছিল? অর্থাৎ বলছে ভারতীয় নৌবাহিনী আর অন্য কোন দেশের নৌবাহিনী যারা একটি দুর্যোগ ত্রাণ মহড়ায় অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর অপশান বি, মালদ্বীপ। তাহলে কি ভারত এবং মালদ্বীপ 2025 সালের মে মাসে একটি দ্বিপাক্ষিক মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ মহড়ায় অংশগ্রহণ করেছিল। এবারে দেখো, যদি প্রশ্ন আসে এই মহড়াটি কোথায় আয়োজন করা হয়েছিল? মহড়াটি আয়োজন করা হয়েছিল মালদ্বীপের মাফিলা ফুসি অ্যাটল। মাফিলা ফুসি অ্যাটল, তোমরা শুধু মনে রাখবে যে কোথায়, ভারতে না মালদ্বীপে। এই মহড়াটি আয়োজন করা হয় মালদ্বীপে। এবারে দেখো, এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজ অংশগ্রহণ করেছিল? সেটি হলো আইএনএস সারদা। আইএনএস সারদা এই মহড়াতে অংশগ্রহণ করেছিল, এটিও মনে রাখবে। আচ্ছা বন্ধুরা, আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম যে মালদ্বীপের যে ট্যুরিজম পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে এই মালদ্বীপের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়। মালদ্বীপের রাজধানী হলো মালে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর কারেন্ট অ্যাফেয়ার্সের নির্দিষ্ট কোনো এক্সাম হয় না, যে কোনো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়। দেখো, 2025 সালে মোট 139 জনকে, তাহলে কত, 139, 139 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আর এই পদ্ম পুরস্কারের মধ্যে 3টি বিভাগ রয়েছে: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তাহলে দেখে নিই, এই 139 জনের মধ্যে আর কাকে কাকে কী দেওয়া হয়েছে না, পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে 7 জনকে, পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে 19 জনকে, আর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে 113 জনকে। তোমরা এগুলিও মনে রাখবে, 7, 19, 113। এবারে দেখো, এই 139 জনের মধ্যে 23 জন মহিলা, 10 জন বিদেশি এবং 13 জন এমন ব্যক্তি রয়েছে যাদেরকে মরণোত্তরভাবে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তোমরা এটিও মনে রাখো। এবারে দেখো পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন গ্র্যান্ড স্ল্যামের সমস্ত ম্যাচে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে? এই যে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেম, বন্ধুরা এতদিন এটি মানব দ্বারা পরিচালিত করা হতো, কিন্তু এখন মানব ছাড়াই একটি ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে লাইন কলিং সিস্টেমটি ব্যবহার করা হচ্ছে। তা প্রথমবার কোন গ্র্যান্ড স্ল্যামের এই সিস্টেমটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর উইম্বলডন। অপশান সি হলো সঠিক উত্তর। উইম্বলডন ওপেনের সমস্ত ম্যাচে এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটিক ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছিল। এবারে উইম্বলডন ওপেন সম্পর্কে কিছু বলি। উইম্বলডন ওপেন হলো বিশ্বের সবথেকে পুরানো টেনিস গ্র্যান্ড স্ল্যাম। আজ থেকে প্রায় 148 বছর আগে এই খেলাটি শুরু করা হয়। কত সাল থেকে না, 1877 সাল থেকে। তাহলে বুঝতে পারছো কত পুরানো একটি খেলা। 1877 সাল থেকে এই টেনিস টুর্নামেন্ট উইম্বলডন ওপেন এটি চালু হয়। এবং যদি প্রশ্ন আসে কোন কোর্টে এই উইম্বলডন ওপেন খেলা হয়, সঠিক উত্তর গ্রাস বা ঘাস কোর্টে এই উইম্বলডন ওপেন খেলা হয়। এবার যারা আমাদের ক্লাসটি তোমরা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে উইম্বলডন ওপেনের মেন সিঙ্গেলসের খেতাব কে জিতেছে, অবশ্যই কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, তার আগে বলে দিই যে আমাদের বর্তমানে আমাদের চ্যানেলে কি কি ক্লাস করানো হচ্ছে। প্রথম হলো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অ্যানালাইসিস। যাদের এখনও এক্সাম বাকি আছে তাদের জন্য আমরা এই কাজটি করছি। যারা যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষাতে আসছে আমরা সেগুলি অ্যানালাইসিস করছি এক্সট্রা তথ্যের সাহায্যে, যাতে আগামী দিনে যাদের এক্সাম আছে তাদের সুবিধা হয়। এবং তার সাথে সাথে 2025 সালের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। 2025 সালের সমস্ত মাসের একটি একটি ভিডিও আমরা এই ক্লাসে আলোচনা করছি। চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন কি বলছে।
2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনার অধীনে ভারতে কতগুলি ঔষধি কেন্দ্র খোলা হয়েছে? তাহলে কি ভারতে মোট বর্তমানে কতক্ষণ না ফেব্রুয়ারি পর্যন্ত মোট 15,057টি জন ঔষধি কেন্দ্রটি খোলা হয়েছে। এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল। এবারে দেখো এর আবার নতুন রিপোর্ট এসছে। এবার যদি প্রশ্ন করা হয় যে জুন মাস পর্যন্ত আরও মোট কতগুলি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে, সেটি হবে 16,912। তোমরা একবার শুনে রাখো, যদি পরীক্ষাতে আসে একটু দেখে নিও, 16,912টি। এবার দেখো সরকারের লক্ষ্য কি এই জন ঔষধি কেন্দ্র নিয়ে? সরকার লক্ষ্য 2027 সালের মার্চ মাসের মধ্যে 25,000 জন ঔষধি কেন্দ্র খোলার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক 2024 রিপোর্ট অনুসারে ভারতের স্কোর কত? বন্ধুরা এখানে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের কত স্কোর। সঠিক উত্তর অপশান বি 38। এই রিপোর্ট অনুসারে ভারতের স্কোর 38। এবার আমরা ডিটেলসে দেখে নিই। করাপশান পারসেপশান ইন্ডেক্স, যেখানে ভারত রয়েছে 180টি দেশের মধ্যে 96তম স্থান, অর্থাৎ পজিশন কত না 96, আর ভারতের স্কোর 38। এটাও মনে রাখবে। এই করাপশান পারসেপশান ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। কোন দেশ না ডেনমার্ক, যার স্কোর হলো 90 বা 90। বন্ধুরা একটা ইন্ডেক্স যখন আমরা আলোচনা করি আমরা কি কি দেখে থাকি, সেই ইন্ডেক্সের প্রথম স্থানে কোন দেশ রয়েছে, অন্তিম স্থানে কোন দেশ রয়েছে, এবং আমাদের দেশ ভারত ইন্ডেক্সে কততম স্থানে রয়েছে, আমরা সেগুলি এখান থেকে বেশি প্রশ্ন আসে আর সেগুলি আলোচনা করছি। তেমনি সবথেকে দুর্নীতিগ্রস্ত বা অন্তিম স্থানে রয়েছে দক্ষিণ সুদান। কততম না 180তম স্থানে রয়েছে, আর দক্ষিণ সুদানের স্কোর হলো মাত্র 8। আচ্ছা, কোন সংস্থা দ্বারা এই ইন্ডেক্সটি জারি করা হয় না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এইটিও পরীক্ষাতে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটকে ভারতের কোন স্থাপত্যের উপরে কাঁচ শিল্পের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেয়? এটি একটি কোর্টের রায় বের হয়েছিল, তা সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসছে। এই সংস্থা কোন স্থাপত্যের ওপরে মূল্যায়ন করার জন্য তাকে বলা হয়েছিল না উত্তর হলো তাজমহল। তাজমহলের ওপরে মূল্যায়ন করার জন্য এই সংস্থাকে নির্দেশ দিয়েছিল কে না ভারতের সুপ্রিম কোর্ট। আচ্ছা, আমরা তাজমহল কোথায় আছে দেখে নিই। তাজমহল যেটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত এবং এটি যমুনা নদীর তীরে অবস্থিত। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা ক্লাসটি দেখছো আরেকটি হোমওয়ার্ক, যে তাজমহল কে নির্মাণ করেছিল এটিও কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে ওয়াজিয়া ওয়ারিয়র 2025 নামে যৌথ সামরিক মহড়া পরিচালিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি যুক্তরাজ্য বা ইউকে বা ইউনাইটেড কিংডম। এবার দেখো ডিটেলসে, ওয়াজিয়া ওয়ারিয়র নামে যৌথ সামরিক মহড়াটি ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে 2025 সালের 17 থেকে 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তাহলে একদম একটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে নভেম্বর মাস থেকে। ওয়াজিয়া ওয়ারিয়র এবং এই মহড়াটি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল। এই স্থানটিও মনে রেখো। আর কোন দেশের মধ্যে? ভারত এবং ইউনাইটেড কিংডমের মধ্যে। আচ্ছা, এখানে ভারতের কোন সেনা অংশগ্রহণ করেছিল না ভারতীয় শিখ রেজিমেন্ট। ভারতীয় শিখ রেজিমেন্ট এই সৈন্যরা এই সৈন্য মহড়াতে অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারত কোন বছরের মধ্যে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে নির্ধারণ করেছে? অর্থাৎ ভারত নেট জিরো এমিশন এই লক্ষ্যটি
কোন বছরের মধ্যে পূরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে? না, সঠিক উত্তর হলো 2070 সালের মধ্যে। দেখো, ভারত 2070 সালের মধ্যে নিট শূন্য নির্গমন অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। আর এই লক্ষ্যটি কবে ঘোষণা করা হয়েছিল? না, 2021 সালে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি COP26 জলবায়ু সম্মেলনে গ্লাসগোতে যে আয়োজন করা হয়েছিল সেখানে তিনি এই লক্ষ্যটি পূরণ করার জন্য ঘোষণা করেন। সঠিক উত্তর 2070 সালের মধ্যে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2024 সালের জন্য কোন মহিলা হকি খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল? আচ্ছা, 2024 সালের জন্য পুরস্কার, কিন্তু পুরস্কারটি প্রদান করা হয় 2025 সালে। তা সেই মহিলা হকি খেলোয়াড়কে? অপশান এ সালিমা তেতে। সালিমা তেতে, যিনি একজন মহিলা হকি খেলোয়াড়, তাকে এবছর অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়। এবারে আমি তোমাদের জন্য অপশানে 5 জনের নাম রেখেছি এবং এই সবাই কিন্তু হকি খেলার সাথে যুক্ত, আর এনাদের সবাইকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে এবছর। তার মধ্যে কেবলমাত্র একজনই মহিলা ছিলেন যিনি এই অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তিনি কে? সালিমা তেতে। আচ্ছা, সালিমা তেতে কে জানো? ইনি বর্তমানে ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেনও রয়েছে। আচ্ছা, অর্জুন পুরস্কার 2025 সালে মোট 32 জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে 17 জন প্যারা অ্যাথলিট রয়েছে। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে 2025 সালে কতজনকে প্যারা অ্যাথলিট ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর 17 জনকে। আর মোট কতজনকে? মোট 32 জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। আচ্ছা বন্ধুরা, যদি এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে কতজনকে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্থাৎ মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর 4 জনকে। কাকে? 4 জনকে। পরবর্তী প্রশ্ন, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে কোন মিশন চালু করা হয়েছিল? বন্ধুরা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ভারত সরকার পারমাণবিক শক্তি মিশন চালু করে। অপশান ডি হলো সঠিক উত্তর। এবারে দেখো, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারমাণবিক শক্তি মিশন চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করা যায় এবং যার ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, সংখ্যালঘুদের স্বকর্মস্থান বা নিজ কর্মস্থান এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য রেভান্ট আন্না সাহারা মিসকিল্লাক কোসম প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা রাজ্যে সংখ্যালঘু অর্থ কর্পোরেশন এর অধীনে এই প্রকল্পটি চালু করা হয়, যার নাম কি? রেভান্ট আন্নাকা সাহারা। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো রাজ্যের ফকির, দুধেকুলা এবং অন্যান্য প্রান্তিক মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য 100% ভর্তুকি সহ বাইক বা বাইকের বিতরণের ব্যবস্থা করা হবে এবং সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত 100% ভর্তুকি এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। কোন রাজ্য সরকার শুরু করেছে? না, তেলেঙ্গানা রাজ্য সরকার। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা আলোচনা করলাম এবং আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও। এবং আমরা 2026 সাল থেকে কিন্তু আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব। যাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা রয়েছে, ভয় রয়েছে, তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো। দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তোমাদের অনেক সহজ করে দেব প্রতিদিনের বারবার প্র্যাকটিসের মাধ্যমে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।